একদিকে আইএমএফের শর্ত পূরণ, অন্যদিকে টাকার যোগান বাড়ানো, এই দুই চাপ সামাল দিতে আসছে বাজেটে সরকারের বড় নজর অতিরিক্ত রাজস্ব আহরণে। ফলে প্রত্যক্ষ বা পরোক্ষ করের আওতায় আসছেন সব শ্রেণী পেশার মানুষই। এতে উচ্চবিত্তরা পার পেলেও বাড়তি খরচের চাপে আরও এক দফা পিষ্ট হবেন মধ্যবিত্ত শ্রেণী। বিশ্লেষকরা বলছেন যে রাজনৈতিক বিবেচনা এ ধরনের সিদ্ধান্ত নিলে নষ্ট হবে আর্থিক শৃঙ্খলা। বছর জুড়ে নিয়মিত আলোচনায় দ্রব্যমূল্য বৃদ্ধির খবর, যার কারণ হিসেবে শক্তিশালী সিন্ডিকেটের কাছে সরকারের নীতি নির্ধারকদের অসহায় উপস্থাপন, করোনার প্রভাব, বিশ্বজনীন অস্থিরতা বা ডলার সংকট। দিন শেষে ফল জনসাধারণের অশেষ ভোগান্তি। এরই মধ্যে বৃহস্পতিবার আসছে প্রায় ৮ লাখ কোটি টাকার নতুন বাজেটের ঘোষণা, যাতে রাজস্ব আদায়ের লক্ষ্য ৫,৪১,০০০ কোটি টাকা। মূল্য সংকোচনের নীতি বলা হলেও বাড়তি রাজস্ব আদায়ের তাড়ায় চাপা পড়ে যাচ্ছে তা। তথ্য বলছে বাড়ছে না করমুক্ত আয়ের সীমা, আরও ৫% সম্পূরক শুল্ক বসছে মোবাইল ফোনের খরচে। বাড়তি শুল্কের কারণে দাম বাড়বে সিগারেটেরও। ৭% থেকে বাড়িয়ে ১৫% করা হচ্ছে বিভিন্ন বিনোদন পার্কে প্রবেশের টিকিট। দুই হচ্ছে কর দেয় সরকারের কাছে, রাষ্ট্রকে দেয়, তার একটা বিনিময় তো সে অবশ্যই প্রত্যাশা করবে। নিয়ম যে আপনি কর দেন তাহলে আপনার আমি উন্নয়ন করে দেবো, আপনার সেবা সব কিছু করবে। এটা তো গিভ অ্যান্ড টেকের প্রশ্ন। এখন সে যদি সরকারের কাছ থেকে এই কর দেওয়ার বিনিময়ে যদি সেই সেবা সে যদি না পায়, তাহলে সে কর দেবে কেন? বর্তমানে শূন্য শুল্ক দিয়ে আমদানি করা যায় বিভিন্ন কৃষি পণ্যের বীজ, ওষুধ ও তার কাঁচামাল। এ তালিকার ৩৫০-র মধ্য থেকে ১০০টি পণ্যতে বসছে ১% নতুন শুল্ক হার। আবার ৫% থেকে বাড়িয়ে ১০% করা হচ্ছে ফ্রিজ ও রেফ্রিজারেটরের উৎপাদনের শুল্ক। বাদ যাচ্ছে না বিভিন্ন ধরনের জুসও, যার উৎপাদনে শুল্ক গিয়ে দাঁড়াচ্ছে ৫ থেকে ১৫%। ব্যয়টা ভবিষ্যৎ, আয়টা ভবিষ্যৎ, দুটেই কিন্তু অনুমান ভিত্তিক, বেসড অন আমাদের ট্র্যাক রেকর্ড। একটা গণতান্ত্রিক দেশে আপনি যদি একটা কৌশল নেনও, সেই কৌশলটা আপনাকে ব্যাখ্যা করতে হয়। এটা যদি আপনি ব্যাখ্যা না করেন, তাহলে শুধু নীতি করলে হয় না, নীতির প্রতি আস্থা লাগে, নাগরিকরা আস্থা পায়, তারা তখন কর দিতে আস্থা পায়। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে উচ্চবিত্তদের, আর বাড়তি করের চাপে আরও পিষ্ট হতে যাচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। এদিকে সংকটের এই সময়ে সংকোচনমুখী বাজেটের আলোচনাকে পাশ কাটিয়ে প্রায় ১২ লাখ কোটি টাকার বিলাসী এক বিকল্প বাজেট দিল বাংলাদেশ অর্থনীতি সমিতি। সংগঠনের নেতারা মনে করেন যে অর্থনীতির চাহিদা মেটাতে প্রয়োজন আছে এই পরিমাণ ব্যয়ের। তারা জানান যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই বাজেটও বাস্তবায়ন সম্ভব। এ সময় বাজেট অর্থায়নের বেশ কিছু উৎসেরও সন্ধান দেয় অর্থনীতি সমিতি। অর্থনৈতিক সংকটে আগের ধারাবাহিকতা ভেঙে যখন সংকোচনমুখী বাজেট প্রণয়নে ব্যস্ত সরকার, ঠিক তখনই প্রায় ১২ লাখ কোটি টাকার বিশাল এক বিকল্প বাজেট নিয়ে হাজির বাংলাদেশ অর্থনীতি সমিতি। যা তুলে ধরতে গিয়ে পেশাদার সংগঠনটি বলছে, অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দরকার আছে এই পরিমাণ বাজেটের। তাই প্রস্তাবের ৬২% সংগঠনটি রেখেছে উন্নয়ন কাজের জন্য। অন্য কোনো ধরনের বাজেট দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত উত্তরণ রূপান্তর সম্ভব না। বিশাল এই বাজেটের অর্থায়নে মোট রাজস্ব আয় প্রক্ষেপণ করা হয়েছে প্রায় ১০ লাখ কোটি টাকা, যে জন্য কালো টাকা ও পাচারকৃত অর্থ উদ্ধার, অতিরিক্ত মুনাফার উপর কর, সম্পদ কর, বিলাসী পণ্যের উপর কর সহ নতুন ২৭টি উৎস চিহ্নিত করে অর্থনীতি সমিতি। আর বিশাল এই বাজেটে ঘাটতি ধরা হয় মাত্র ২.৫ লাখ কোটি টাকা, যা মেটানো হবে কোনো ধরনের ব্যাংক ঋণ ছাড়াই। বিকল্প বাজেট অর্থায়নে কোনো বৈদেশিক ঋণের প্রয়োজন হবে না। সুদাসল সহ বৈদেশিক ঋণ থেকে মুক্ত হওয়ার পক্ষে আমাদের অবস্থান। কালো টাকা খুব কম, ১০,০০০ কোটি টাকা মনে উদ্ধার করার কথা বলছি, লক্ষ লক্ষ কোটি টাকার মধ্যে। অর্থ পাচার আমরা কয়েক লক্ষ কোটি টাকার মধ্যে মাত্র ৫,০০০ কোটি টাকা মনে বলছি। অর্থনীতি সমিতির সভাপতি মনে করেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই বাজেট বাস্তবায়ন সম্ভব। সেটা যারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করেন, তাদের উপরে পড়তে হবে তারা কাজটি করছেন কিনা, তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ সময় আর্থিক খাত সহ সরকারের সবগুলো দপ্তরে সুশাসন নিশ্চিতে জোর দেন সমিতির নেতারা। কোনো ব্যক্তি অনেক শক্তিশালী হয়ে গেছেন। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। মে মাসের সার্বিক মূল্যস্ফীতি আরও কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৯.৮৯%, যা এপ্রিলে ছিল
9.74, অর্থাৎ অব্যাহত রয়েছে জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত তথ্য অনুযায়ী বেশ খানিকটা বেড়েছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও, যা মেতে ছাড়িয়েছে 11.5%। এপ্রিলে এই হার ছিল 10.10%-এর নিচে। অন্যদিকে খাদ্য নয় এমন পণ্য ও সেবার ক্ষেত্রে এই হার সামান্য কমেছে। প্রায় 2 বছর ধরে দেশে সার্বিক মূল্যস্ফীতি 10%-এর কাছাকাছি, যা নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নেওয়া হলেও খুব একটা প্রভাব পড়েনি বাজারে। চলতি অর্থবছর শেষে এই হার 7.5%-এ নামানোর লক্ষ্য ছিল সরকারের। এবছর রাজধানী ঢাকায় প্রতি পিস লবণযুক্ত চামড়া ন্যূনতম দাম হবে 1200 টাকা, আর গ্রামাঞ্চলে 1000 টাকা। সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চামড়ার মূল্য নির্ধারণ সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন যে ঢাকার লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে 55 থেকে 60 টাকা, আর প্রতিটি চামড়ার আয়তন গড়ে 20 বর্গফুট ধরে ন্যূনতম দাম ঠিক করা হয়েছে। আর ঢাকার বাইরে প্রতি বর্গফুট সর্বোচ্চ 55 টাকা। এই সময়ে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম সর্বোচ্চ 25 টাকা নির্ধারণ করা হয়। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন যে বিশ্ববাজারে ব্যাপক সম্ভাবনা থাকলেও প্রত্যাশিত আয় আসছে না চামড়া রপ্তানি থেকে। এ খাতের সংকটে মন্ত্রণালয় কাজ করবে বলেও জানান আহসানুল ইসলাম টিটু। ঢাকার চামড়া আমরা 60 টাকা পার স্কয়ার ফিটে 55 থেকে 60 টাকা আমরা কিনবো। সেক্ষেত্রে চামড়ার দাম সর্বনিম্ন আমাদের হবে হলো গিয়ে পার পিস আমরা 1200 টাকায় কিনবো। এটার উপরে সরকারের ভাবমূর্তি নির্ভর করে। সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে এই যে মূল্য আজকে নির্ধারিত হলো এই মূল্যের নিচে যেন কোথাও বাংলাদেশে চামড়াই না হয়, সেটা আমরা সুপারভিশনে রাখবো। 30 টাকা কমে 12 কেজি এলপিজির দর 1363 টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এপ্রিল মাসে এলপিজির দর ছিল 1442 টাকা, আর মে মাসে দাম ছিল 1393 টাকা। বিইআরসি জানায় যে সৌদি আরামকো ঘোষিত দর অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ের দাম নির্ধারণ করা হয়েছে। সেই সাথে কমানো হয়েছে অটো গ্যাসের মূল্য। নতুন দর আজ সোমবার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 সময় হলো একটা বিরতির। ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। শহরে যখন সূর্যের দাপুটে তাপ একটুখানি স্বস্তির খোঁজে, তখন ছায়ার আশাটা দুরাশা নয়। তবে শহর জুড়ে ছায়ার সেই সারি সারি মায়া কোথায়? এই নগরে হয়তো পানি কিনে তৃষ্ণা মেটানো যায়, কিন্তু এক মুহূর্ত জিরোতে ছায়া কেনা যায় কোথায়? ভরপুর এই ইটকাঠের জঙ্গলে যে পর্যাপ্ত বৃক্ষতলের বড্ড অভাব। এই শহরে মনে করে তো গাছ নাই, গাছও তো নাই যে ছায়া মনে করে একখানা দাঁড়িয়ে থাকবো। গাছের প্রেমিক থেকে গাছের শত্রু বেশি বাড়িয়ে গেছে। গরম বারণের প্রথম কারণ হলো গাছ কাটা। এই শত্রুদের রেখে কাবু করতে হবে। বন বিভাগের হিসাবে ঢাকা শহরে গাছপালা আছে 9% এলাকায়। তবে গ্লোবাল ফরেস্ট ওয়াচের পর্যবেক্ষণে সংখ্যাটা আরও কম, মাত্র 5.9%। যদিও প্রয়োজন অন্তত 20 থেকে 25%। এই যে 8% গ্রিন কাভার আছে, সেটা নিয়ে একটা প্রশ্ন, সেটা কি রাইট গ্রিনিং কিনা? আমাদের যে গত 2 দশকের গবেষণাগুলো দেখা যাচ্ছে না, সেটা রাইট গ্রিনিং না। সেটা দেখা যাচ্ছে বিদেশি 8-10টা বৃক্ষ প্রজাতি দিয়ে অলমোস্ট ঢাকা শহরের পার্ক সহ সব জায়গায় ভরে দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের যৌথ গবেষণা বলছে, গেল 3 দশকে এই শহরে গাছপালা কমেছে অর্ধেকের বেশি। বিশেষজ্ঞ অভিমত, পরিবেশ বাঁচানোর তাগিদে শুধু গাছ লাগালেই হবে না, প্রতিহত করতে হবে ভিনদেশি আগ্রাসী প্রজাতি। সাস্টেনেবল যে ব্যাপারটা, সেটা আমাদের হচ্ছে না। আমরা সেই উন্নয়নের নামে বিভিন্ন সময় গাছপালা প্রচুর পরিমাণে কেটে ফেলতেছি। গাছ লাগান, পরিবেশ বাঁচান, তাহলে পরিবেশের অন্যান্য অনুষঙ্গগুলো গাছের সাথে রিলেটেড, সেই গাছ লাগাইতে হবে, ওই গাছ দিয়ে যাতে ওরও বেঁচে থাকে। জীবন বাঁচানোর শপথে নামতেই হয় যে পথে, সে পথে কত কিছুরই তো ছায়া পড়ে, মানুষের, বাহনের কিংবা দালান কোঠার। শুধু গাছের ছায়াটাই যেন আবছায়া। ছায়াহীন এই নগরের দায়টা কতটুকু নিচ্ছেন নগর কারিগররা? নাগরিক হৃদয়ে দাবদাহের যে ভীষণ হাঁসফাঁস, তা কি
আদতেই শুনতে পান শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের কর্তারা? নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। শহরে যখন সূর্যের দাপুটে তাপ একটুখানি স্বস্তির খোঁজে, তখন ছায়ার আশাটা দুরাশা নয়। তবে শহর জুড়ে ছায়ার সেই সারি সারি মায়া কোথায়? এই নগরে হয়তো পানি কিনে তৃষ্ণা মেটানো যায়, কিন্তু এক মুহূর্ত জিরোতে ছায়া কেনা যায় কোথায়? ভরপুর এই ইটকাঠের জঙ্গলে যে পর্যাপ্ত বৃক্ষতলের বড্ড অভাব। এই শহরে মনে করে তো গাছ নাই, গাছে তো নাই যে ছায়া মনে করে একখানা দাঁড়িয়ে থাকবো। গাছের প্রেমিক থেকে গাছের শত্রু বেশি বাড়িয়ে গেছে। গরম বারণের প্রথম কারণ হলো গাছ কাটা। এই শত্রুদেরকে কাবু করতে হবে। বন বিভাগের হিসাবে ঢাকা শহরে গাছপালা আছে 9% এলাকায়। তবে গ্লোবাল ফরেস্ট ওয়াচের পর্যবেক্ষণে সংখ্যাটা আরও কম, মাত্র 5.9%। যদিও প্রয়োজন অন্তত 20 থেকে 25%। এই যে 8% গ্রিন কাভার আছে, সেটা নিয়ে একটা প্রশ্ন, সেটা কি রাইট গ্রিনিং কিনা? আমাদের যে গত 2 দশকের গবেষণাগুলো দেখা যাচ্ছে না সেটা রাইট গ্রিনিং না। সেটা দেখা যাচ্ছে বিদেশি 8-10টা বৃক্ষ প্রজাতি দিয়ে অলমোস্ট ঢাকা শহরের পার্ক সহ সব জায়গায় ভরি দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের যৌথ গবেষণা বলছে, গেল 3 দশকে এই শহরে গাছপালা কমেছে অর্ধেকের বেশি। বিশেষজ্ঞ অভিমত, পরিবেশ বাঁচানোর তাগিদে শুধু গাছ লাগালেই হবে না, প্রতিহত করতে হবে ভিনদেশি আগ্রাসী প্রজাতি। সাস্টেনেবল যে ব্যাপারটা সেটা আমাদের হচ্ছে না। আমরা সেই উন্নয়নের নামে বিভিন্ন সময়ে গাছপালা প্রচুর পরিমাণে কেটে ফেলতেছি। গাছ লাগান, পরিবেশ বাঁচান। তাহলে পরিবেশের অন্যান্য অনুষঙ্গগুলো গাছের সাথে রিলেটেড, সেই গাছ লাগাইতে হবে, ওই গাছ দিয়ে যাতে ওরও বেঁচে থাকে। জীবন বাঁচানোর শপথে নামতেই হয় যে পথে, সে পথে কত কিছুরই তো ছায়া পড়ে, মানুষের, বাহনের কিংবা দালান কোঠার। শুধু গাছের ছায়াটাই যেন আবছায়া। ছায়াহীন এই নগরের দায়টা কতটুকু নিচ্ছেন নগর কারিগররা? নাগরিক হৃদয়ে দাবদাহের যে ভীষণ হাসফাস, তা কি আদতেই শুনতে পান সেটা? বিরতির পর আবার স্বাগত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ। স্থানীয়ভাবে উন্মুক্ত পদ্ধতিতে 6,000 মেট্রিক টন মসুর ডাল কিনবে বাণিজ্য মন্ত্রণালয়, যাতে খরচ হবে 1,30,00,000 টাকা। সেই সাথে কৃষি মন্ত্রণালয়ের অধীনে 3 দেশ থেকে কেনা হবে 1 লাখ টন সার। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তোলা হবে এ ধরনের মোট 13টি প্রস্তাব। প্রস্তাবনায় আরও রয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের স্পট মার্কেট থেকে 1 কার্গো এলএনজি আমদানির ক্রয়ের প্রস্তাবও থাকছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বেশ কয়েকটি প্রস্তাবও। দর্শক, এবার সংক্ষেপে জানিয়ে দেব আজকের পুঁজিবাজারের লেনদেনের সবশেষ খবরাখবর। শুরুতে আমরা দেখতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সবশেষ যে খবরটি, সেটি আমরা দেখতে পাচ্ছি যে খানিকটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ দীর্ঘদিন পর একটা ইতিবাচক ধারা এসছে। 1 পয়েন্ট পরিবর্তিত হয়ে 5,235 পয়েন্টে অবস্থান করছে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সার্বিক সূচকটি রয়েছে সেটি। আমরা যদি লেনদেনের পরিমাণ দেখি, আমরা দেখতে পাচ্ছি যে দিন শেষে লেনদেন হচ্ছে 391 কোটি টাকা এবং সব কিছু মিলিয়ে বেড়েছে 181টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম এবং কমেছে 157টির, অপরিবর্তিত রয়েছে 54টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। অন্যদিকে যদি আমরা চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের লেনদেনের সার্বিক জিনিসটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে একেবারে মিশ্র একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। 19 পয়েন্ট নেগেটিভ অর্থাৎ নেতিবাচক প্রবণতা এখানে বিরাজ করছে। সবশেষ লেনদেনের যে সার্বিক সূচক সেটি অবস্থান করছে 15,000-এ। এবং সব কিছু মিলে যদি আমরা ওভারঅল লেনদেনের পরিমাণটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে মোট লেনদেন হয়েছে 78 কোটি টাকা এবং সব মিলিয়ে দাম বদল হয়েছে এবং দাম পরিবর্তন হয়েছে মোট 71টি শেয়ারের এবং কমেছে 123টি শেয়ারের দাম এবং অপরিবর্তিত রয়েছে 29টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টোটাল যে পুঁজিবাজারের খবরাখবর সেটি একটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে দিনটি শেষ হয়েছে, যেটা আসলে দীর্ঘদিন ধরে আমরা দেখছিলাম না। এরই সাথে সময় হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 একটা বিরতির। আমাদের সাথেই থাকুন।